প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমাদের আজকের এই ক্লাসটা অনার্স প্রথম বর্ষ, ডিগ্রি প্রথম বর্ষ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট এদের সকলকে উদ্দেশ্য করে। আর পাশাপাশি এই ক্লাসটা একাদশ শ্রেণীতে যারা পড়ো তাদেরও কাজে লাগবে, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদেরও কাজে লাগবে। অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদার উপর আজকে আমি ক্লাস করবো। স্পেসিফিক্যালি আমি যে বিষয়টার উপর ফোকাস করবো আজকে সেটা হচ্ছে কি, অনার্স প্রথম বর্ষের বিগত সালের কোশ্চেনগুলা থেকে কয়েকটা অঙ্ক আমি আজকে সলভ করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ক্লাসে চলে যাই। তোমরা যারা কমার্স পাবলিকেশন বই কিনে থাকো বা কিনেছো, তারা 4 নম্বর চ্যাপ্টারের 121 নম্বর পেজ থেকে অঙ্কগুলো আমি শুরু করছি। ইউনিভার্সিটি কোশ্চেন অ্যান্ড সলিউশন ফর বিবিএ অনার্স। আচ্ছা, 2002 সালের কোশ্চেনটা আমি সলভ করার জন্য এখানে উপস্থাপন করতে যাচ্ছি। সমন্বয় জাবেদা করার পূর্বে তোমাদেরকে দুটো বিষয়, কয়েকটা কথা যেটা সবার আগে জেনে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে অঙ্কটা পড়ে, প্রশ্নটা পড়ে সবার আগে তোমরা হিসাবকালটা কত দিনের কত মাসের নিশ্চিত হয়ে নেবা। এটা কি 1 মাস হিসাবকাল, এটার হিসাব কি 3 মাস, 6 মাস না 1 বছর? তোমাকে আগে সবার আগে নিশ্চিত হয়ে নিতে হবে তুমি সমন্বয় জাবেদা যে করবা, টাকাগুলো যে বসাবে, এটা কি 1 মাসের বসাবে না 3 মাসের না পুরো বছরের? তোমাকে দেওয়া আছে প্রতি মাসে অবচয় 500 টাকা করে। এখন তুমি যদি 1 মাসে জাবেদা করো তাহলে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট 500 টাকা। যদি 3 মাসের তাহলে কিন্তু 1500 টাকা হয়ে যাবে। কাজে তোমাকে ভালো করে বুঝতে হবে হিসাবকালটা কত দিনের জন্য তুমি সমন্বয় জাবেদা করতেছো। আমি যদি অঙ্কটা পড়ি, বনলতা মোটেল ওপেন্ড ফর বিজনেস অন জুলাই 1, 2008 সালের জুলাই মাসের 1 তারিখে তারা ব্যবসাটা শুরু করেছে। ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়গুলো সাধন করার পূর্বে যে ট্রায়াল ব্যালেন্সটা ছিল অন জুলাই 31 ইজ অ্যাজ ফলোস। তার 31শে জুলাই তারিখে সমন্বয় জাবেদা করার পূর্বের রেয়ামিলটা ছিল নিম্নরূপ। বনলতা মোটেল ট্রায়াল ব্যালেন্স জুলাই 31, 2008। আমি পুরো ট্রায়াল ব্যালেন্সটা পড়লাম না, তোমরা পড়ে নিও। আমি সমন্বয় জাবেদাগুলো পড়তেছি, সমন্বয়ের দফাগুলো পড়তেছি। অ্যাডজাস্টমেন্ট ডাটা কনসিস্ট অফ, সমন্বয় সংক্রান্ত ডাটাগুলো কীরকম ছিল? 1 নম্বর, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ 2000 পার মান্থ, প্রতি মাসে 2000 টাকা করে বিমা মেয়াদ উত্তীর্ণ হয়। আচ্ছা, অঙ্কটা প্রথম 2-3 লাইন পরেই কিন্তু আমরা বুঝে ফেলেছি যে এই অঙ্কের হিসাবকাল 1 মাস। কিভাবে? ওই যে ব্যবসা শুরু করে 1 জুলাই আর ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 31শে জুলাই, তাহলে 1 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত 1 মাস সময়, অর্থাৎ আমরা সমন্বয় জাবেদা সবগুলো করার সময় মাথায় রাখবে 1 মাসের অ্যাডজাস্টিং হবে আমাদের। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ, এক্সপায়ার্স EXPIRES, প্রশ্ন যদি করি জবাব কি দিবা? একজন ডাক্তারকে প্রশ্ন করো, সে বলবে এক্সপায়ার অর্থ হচ্ছে মারা যাওয়া, মারা যাওয়া, মৃত্যুবরণ করা, তাই না? মারা যাওয়া, মৃত্যুবরণ করা, এক্সপায়ার হয়েছে, পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। তোমরা জ্ঞানের প্রত্যেকটা শাস্ত্রের একটা নিজস্ব অভিধান আছে, এটা জানো। আমি এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে বিজনেস ডিকশনারি নামে একটা ক্লাস আছে, দেখি নিও, মজা পাবা। যে তুমি ক্যাপিটাল শব্দের অর্থ কি, তোমার মাথায় খেলতেছে ক্যাপিটাল শব্দের মূলধন, আরেকজনের মাথায় খেলতেছে ক্যাপিটাল মানে রাজধানী, এটাই। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ কি, তুমি বলতেছো আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, আরেকজন বলতেছে আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে গিয়ে অসাধারণ। তুমি বলে এন্ট্রি মানে কি, কে বলবে এন্ট্রি মানে এন্ট্রি এক্সিট, প্রবেশ বাহির। এন্ট্রি মানে প্রবেশ করা, তুমি জানো এন্ট্রি মানে জাবেদা দাখিলা। কি বলবো? জ্ঞানের প্রত্যেকটা শাস্ত্রের একটা নিজস্ব অভিধান আছে। তুমি যেই জ্ঞানের শাস্ত্রের পক্ষে কথা বলবো, ওই শাস্ত্রে কিভাবে এটাকে অর্থ নিতেছে সেটার উপর দাঁড়িয়ে তোমাকে কথা বলতে হবে। তাহলে এক্সপায়ার শব্দের অর্থ কি? মারা যাওয়া। আমরা কি বলবো? আমরা বলবো এক্সপায়ার শব্দের অর্থ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, অর্থাৎ ভোগ হয়ে যাওয়া, কনজিউম হয়ে যাওয়া, ইউজড হয়ে যাওয়া। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ 2000 পার মান্থ, প্রতি মাসে নাকি বিমা 2000 টাকা করে এক্সপায়ার হয়, মেয়াদ উত্তীর্ণ হয়। রেয়ামিলের 3 নম্বর দফাটা দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 24,000। রেয়ামিলের 3 নম্বর দফা ইন্স্যুরেন্স প্রিপেড দেওয়া আছে 24,000 টাকা। আমি যদি প্রশ্ন করি রেয়ামিলে 24,000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স কোথেকে আসবে? স্যার খতিয়ানের ব্যালেন্স থেকে আসছে। খতিয়ানের কোথেকে গেলো? স্যার জাবেদা হয়েছে। জাবেদা কি জাবেদা হয়েছে? নিশ্চয়ই প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এরকম একটা জাবেদা হয়েছে 24,000 টাকা। নিশ্চয়ই প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, নিশ্চয়ই প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট 24,000 টাকা, ক্যাশ ক্রেডিট 24,000 টাকা, এরকম একটা জাবেদা জুলাই মাসের 1 তারিখের দিকে হয়েছে। তাই জাবেদ হয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখান থেকে প্রিপেড ইন্স্যুরেন্সের একটা রেয়ামিল হয়েছে, সেই রেয়ামিল খতিয়ান হয়েছে, সেই খতিয়ানের ডেবিট ব্যালেন্স, খতিয়ান থেকে লাভ দিয়ে রেয়ামিলের ডেবিট পাশে চলে আসে। তোমরা বইটা সামনে নিয়ে করবা, 2002 সালের ইউনিভার্সিটি কোশ্চেনটা সামনে নিয়ে বসবা। যদি আমি কালামের বই কিনে থাকে তাহলে 4 নম্বর চ্যাপ্টারে সম্ভবত 121 নম্বর পেজ থেকে দেখে নিও প্রশ্নটা। আচ্ছা,
তাহলে তুমি বীমা প্রদান করেছো 12 মাসের, প্রতি মাসে 2000 করে। সমন্বয় বলতেছে প্রতি মাসে 2000 করে, তাহলে প্রতি মাসে 2000 করে, রেয়াবিল বলতেছে 24,000। তার মানে কি নিশ্চিত 12 মাসের প্রদান করা হয়েছে, 12 মাসের প্রদান করা হয়েছে। তাহলে জুলাই মাসের 1 তারিখে যদি তুমি 12 মাসের জন্য বীমা প্রদান করে থাকো, জুলাই মাসের 31 তারিখে এসে কি বলবা? আমার 12 মাসের অগ্রিম থেকে 1 মাসের অগ্রিমের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 1 মাসের অগ্রিম শেষ হয়ে গেছে। অগ্রিম খরচটা সম্পত্তি, এই কারণে প্রিপিটিশনস ডেবিট হলো সম্পত্তি হিসাবে, এবং সেটা রেয়ামিলে চলে আসছে খতিয়ান থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে। সমন্বয় জাবেদা করার পরপরই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, আর্থিক বিবরণী তৈরি করা হয়, এখানে ইনকাম স্টেটমেন্ট করা হয় এবং ব্যালেন্স শিট করা হয়। কাজে আমাকে ইনকাম স্টেটমেন্ট করার সময় সমন্বয় জাবেদাগুলো কেন করতে হয়? যেন প্রকৃত খরচটা ইনকাম স্টেটমেন্টে যায়, প্রকৃত সম্পত্তির দায়টা ব্যালেন্স শিটে যায়। তুমি যদি এটা চিন্তা করো, এই সমন্বয় জাবেদাটা করলা না, প্রতি মাসে যে 2000 করে মেয়াদ উত্তীর্ণ হয়, এই সমন্বয় জাবেদাটা তুমি করলা না, না করলে কি হবে? স্যার রেয়াবিলে প্রিপারেশন দেওয়া আছে 24,000, এটা সম্পত্তি, ব্যালেন্স শিটের সম্পত্তি বা আমি 24,000 টাকা লিখে ফেলবো, অঙ্ক কিন্তু মিলে যেত এবং এটাই হতো কারেক্ট প্র্যাকটিস। কিন্তু সমন্বয় বলে দিছে প্রতি মাসে 2000 করে মেয়াদ উত্তীর্ণ হয়। তাহলে এখন তোমাকে বলতে হবে 1 মাস গেছে, 1 মাসের প্রিপেইড মেয়াদ উত্তীর্ণ হয়ে শেষ হয়ে খরচে পরিণত হয়েছে, এখন আমি পুরা 24,000কে ব্যালেন্স শিটে নিতে পারবো না। 2,000 টাকা চলে যাবে খরচ হিসাবে, আর 22,000 টাকা থাকবে তোমার ব্যালেন্স শিটের সম্পত্তি হিসাবে। তাহলে এখন কি জাবেদা করতে হবে? সমন্বয় জাবেদার উপর আমি একটা ক্লাস নিয়েছি, সেখানে তোমরা দেখে আসবা। রেয়ামিলে যদি সম্পত্তি হিসাবে কোনো কিছু লেখা হয়, তার সমন্বয় জাবেদা করতে হবে খরচ হিসাবে। তাহলে জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 1 নাম্বার সমন্বয়ের জাবেদা হবে, 1 নাম্বার সমন্বয়ের জাবেদা হবে, আমি ছকটক কিছু করলাম না, তোমরা করে নিও। 1 নাম্বার সমন্বয়ের জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। যেহেতু 1 মাসের অঙ্ক, তাই 2000 টাকা। ওই যে শুরুতে বলেছিলাম হিসাব করলে আমাকে ভালো করে জানতে হবে। 1 মাসের অঙ্ক 2000 টাকা, 2 মাসের অঙ্ক যদি হইতো তাহলে 4000 টাকা লাগতাম, যদি 3 মাসের অঙ্ক হইতো 6000 টাকা লাগতাম, যদি পুরো বছর 1 বছরের অঙ্ক হইতো তাহলে পুরো 24,000 টাকা কি আমরা এক্সপায়ার করে দেখাতাম। 1 মাস গেছে, 1 মাসের এক্সপায়ার, 1 মাসের খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর কি হবে? স্যার প্রিপেড ছিল 12 মাসের, 1 মাস চলে গেছে, তাহলে প্রিপেড 1 মাসের কমে যাবে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়ে যাবে 2000 টাকা। তাতে কি ঘটনা ঘটবে? আমি ব্যাখ্যাটা লিখলাম না, তোমরা ব্যাখ্যাটা লিখে নিও। জাবেদার আবার খেয়াল করো, স্যার প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করলেন কেন? কেন আমি ক্রেডিট করবো না? আমার তো প্রিপেড 1 মাস শেষ হয়ে গেছে, 1 মাসের প্রিপেড তো শেষ। আমি জুলাই মাসের 1 তারিখে দিয়েছিলাম 12 মাসের প্রিপেড, জুলাই মাসের 31 তারিখে এসে তুমি বলবো না যে 1 মাসের প্রিপেড শেষ হয়ে গেছে, তাহলে 1 মাসের প্রিপেড শেষ হয়ে গেলে 1 মাসে কত? 2000 করে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়ে গেল 2000, র্যামিলে দেওয়া আছে ডেবিট, কমে গেল, এই জন্য হয়ে গেল ক্রেডিট। আর রেয়ামিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স নাম্বার 1 টাকা দেওয়া হয় না, 1 মাসে 2000 টাকা খরচ হিসেবে লিখতে হবে ইনকাম স্টেটমেন্টে, তাই আমি সমন্বয় যাবে তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করলাম 2000 টাকা। আশা করি বুঝতে সক্ষম হয়েছে। এরপর 2 নম্বর অঙ্কটা অ্যাকাউন্ট, কাউন্ট মানে হিসাব করা, অ্যাকাউন্ট, কাউন্ট মানে হিসাব করা, গণনা করা, গণনা করা। কি বলতেছে? অ্যাকাউন্ট অফ সাপ্লাইস, সাপ্লাইসকে হিসাব করে গণনা করে শোজ প্রদর্শন করা গেল, প্রদর্শন করা হলো টাকা 9000 অ্যাজ আনইউজড অন জুলাই 31। আমি আবারও বলছি, সমন্বয় জাবেদের এই ক্লাসটা করার আগে সমন্বয় জাবেদের উপর আমি যে আগে একটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা তোমরা দেখে নিও, তাহলে আমাদের এই ক্লাসটা সহ সব সমন্বয় জাবেদা সহজ হয়ে যাবে। অ্যাকাউন্ট অফ সাপ্লাই শোজ টাকা 9000 অ্যাজ আনইউজড, আনকনজিউমড, আনএক্সপায়ার্ড, একই শব্দ। আবার খেয়াল করো, ইউজড, CUNSUMED, কনজিউমড বা কনজিউমড যেটাই বলি না কেন, এক্সপায়ার্ড, এগুলো সব আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে সিনোনিমস। সবগুলোর অর্থ হচ্ছে কি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, ইউজ মানে খরচ হয়ে যাওয়া, মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে তো বলতেছে খরচ হয়ে যাওয়া, কনজিউম মানে ভোগ হয়ে যাওয়া, সময় মেয়াদ উত্তীর্ণ শেষ হয়ে গেছে, এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সবগুলোর অর্থ একই রকম, একই রকম। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, হয়ে কি হয়? খরচে পরিণত হয়। ভোগ হয়ে সেটা খরচে পরিণত, ভোগ করে ফেলছো, খরচ করে ফেলছো, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, পার হয়ে গেছে খরচ, খরচের সময়। আচ্ছা, তাহলে ওরা বলতেছে সাপ্লাইজ দেখো রেয়ামিলে 2 নম্বর দফায় দেওয়া আছে 18,000 টাকা, আর নিচের সমন্বয়ে বলতেছে 9,000 টাকা আনইউজড, অব্যবহৃত রয়ে গেছে। আচ্ছা, 9,000 টাকা যদি অব্যবহৃত হয়ে যায়, তাহলে বাকি 9,000 টাকা ব্যবহার হয়ে গেছে, খরচ হয়ে গেছে। আবার রেয়ামিলে যদি সাপ্লাইজ যেহেতু সম্পত্তি হিসাবে লেখা হয়েছে, তাহলে জাবেদ হবে খরচ হিসাবে, জাবেদ হবে খরচের। আমরা আবারও বলতেছি, রেয়ামিলে যদি খরচ হিসেবে থাকে জাবেদা হয় সম্পত্তি, রেয়ামিলে যদি সম্পত্তি হিসেবে থাকে জাবেদা হয় খরচ। সাপ্লাইসটা এখানে সম্পত্তি হিসেবে আছে না? আছে, তাই আমরা এখন জাবেদা করব খরচের। খরচের কি জাবেদ হবে? সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস
এক্সপেন্স ডেবিট, আর খরচ হয়ে গেছে, সাপ্লাইস কমে গেছে, সম্পত্তি কমে গেছে, তাই সম্পত্তি কমে গেলে হয়ে যাবে ক্রেডিট। ব্যাখ্যা আমি লিখলাম না, তোমরা লিখবে। টাকাটা কত হবে? যেটা খরচ হয়ে গেছে, যেটা ইউজড সেটা খরচ। এখানে বলতেছে আনইউজড 9,000, তাহলে আনইউজ যদি 9,000 হয় আর টোটাল হচ্ছে কি 18,000, তাহলে আরও থাকে 9,000। সাবধান, এখানে টাকাটা এমনভাবে লিখছি যাতে 9,000 বাদ দেওয়ার পরে 9,000 হয়ে গেছে। এটা কিন্তু ভাই ইউজডের 9,000, আনইউজডের 9,000 না কিন্তু। ধরো এই অঙ্কে তোমার সাপ্লাস ছিল 20,000, টোটালটা ধরো সাপ্লাস ছিল 20,000, আর সমন্বয়ে বলতেছে 9,000 ইউজ, তাহলে আনইউজড, সরি, সমন্বয়ে বলতেছে 9,000 আনইউজড, তাহলে ইউজ হইতো বাকি 11,000, যাবে কিন্তু 11,000 বুঝতো। আবার বলতেছি, ধরো রেয়া মিলে দেওয়া আছে সমন্বয় 20,000, সাপ্লাইস দেওয়া আছে, রেয়া মিলে সাপ্লাইস দেওয়া আছে 20,000, 18,000 না 20,000 ধরো, আর সমন্বয়ে গিয়ে বলতেছে সাপ্লাইস আনইউজড 9,000, তাহলে ইউজ হচ্ছে কতটুকু? বাকি 11,000, 11,000 বসতো, তাই না? তো আমাদের এখানে আনইউজড 9,000, আমরা কিন্তু ইউজড হয়ে গেছে যে 9,000 সেটা কিন্তু বসাইছি ইউজড। ওয়েল, 3 নম্বর যাবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ টাকা 36,000 অন বিল্ডিং অ্যান্ড 30,000 অন ফার্নিচার। আমি কি অপচয় জাবেদা করবো? অপচয় জাবেদা করার দরকার আছে? সেই ছোটোবেলা থেকে তোমরা শিখে আসো অপচয় জাবেদা, অপচয় ডেবিট, অপচয় সঞ্চিত ক্রেডিট, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি একটা জাবেদা তাও করে দিই, কি হবে? DEPRECIATIUN, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ফিক্সড অ্যাসেটের নাম লেখো ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ACCUMULATED, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি সংক্ষেপে লিখলাম ডেপি, তোমরা সংক্ষেপে লিখবে না, টাকা বসাই দাও যা হবার। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, অবশ্যই জাবেদা শিখাবার কিছু নেই, আমি স্কিপ করে গেলাম। তবে সাবধান, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিন্তু বলছে, আর আমরা অঙ্ক করতেছি 1 মাসের, 12 দিয়ে ভাগ করে নিবা। সাবধান সাবধান, আবারও বলতেছি, সমন্বয় জাবেদা হচ্ছে এখানে 1 মাসের, আমাদের এই অঙ্কের হিসাব করলে 1 মাসের কাজে 1 মাসের। আর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দিচ্ছে 36,000 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করলে যা হয় সেটা আসবে। আর বিল্ডিংয়ের হচ্ছে গিয়ে তোমার ফার্নিচার হচ্ছে গিয়ে 30,000 টাকা, তাকেও 12 দিয়ে ভাগ করলে যা হয়। অ্যানুয়াল বার্ষিক অপচয় দেওয়া আছে, আমি তো বার্ষিক অপচয় জাবেদা করতেছি না, আমি জাবেদা করতেছি 1 মাসের অপচয়, কাজে 12 দিয়ে ভাগ করে করে নিবা। ওকে, 4 নাম্বার, দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 12%। মর্টগেজের বাংলা কি আগে সেটা বলো? মর্টগেজের বাংলা কি আগে সেটা বলো? আমি একটু মুছে দিই, হ্যাঁ, উপর থেকে আবার ফ্রি করে দিই জায়গাটা। মর্টগেজের বাংলা কি তাড়াতাড়ি বলো? মর্টগেজের বাংলা কি বলো? মর্টগেজের বাংলা হচ্ছে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ, ঋণ নিছো সোজা কথা, সেটা কোনো কিছু বন্ধক রেখেও কার্যভাবে তুমি ঋণ নিছো। রেয়া মিলে মর্টগেজ পেয়েবল দেওয়া আছে 2,50,000 টাকা, এটা কোন একটা সময় তুমি 2,50,000 টাকা নিয়েছিলে। সামনে এটা ক্লিয়ার করতেছি কিরকম, দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 12%। তুমি বন্ধক রেখে যে ঋণ নিছো তার উপর তোমাকে 12% সুদ দিতে হবে, এবং তোমরা জানো এই ইন্টারেস্ট রেটগুলো হয় বার্ষিক, এই ইন্টারেস্ট রেটগুলো হয় বার্ষিক। তাহলে 2,50,000 টাকার উপর 1 বছরের সুদ কত হয় বাবারে? 2,50,000 টাকার উপর ইন্টু 1 বছরের সুদ কত পার্সেন্ট? 12%। 12% আর 1 বছরের সুদে 30,000 টাকা। আমি কি 30,000 টাকা জাবেদা করবো? নিশ্চয়ই না। অঙ্ক করতেছে 1 মাসের, হিসাব করলে 1 মাসের, জাবেদা হবে 1 মাসে, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। দ্য মর্টগেজ ওয়াজ টেকেন আউট অন জুলাই 1, জুলাই মাসের 1 তারিখে ঋণ নিছে। স্বাভাবিক, জুলাই মাসের 1 তারিখে ঋণ নিছো, জুলাই মাসের 31 তারিখে এসে সমন্বয় জাবেদা করতেছো, তাহলে এই 1 মাস সময়ের জন্য তুমি সুদ বের করবা। 2,50,000 টাকার উপর 12% আর 1 বছরের সুদে 30,000 টাকা, এটাকে ভাগ করবো 12 দিয়ে, তাহলে 1 মাসের সুদে 2,500 টাকা। কি জাবেদা হবে? সুদ বকের জাবেদা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 4 নম্বর, 4 নম্বর জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। কত টাকা বের করলাম যেন? 2,500 টাকা। 1 মাসের অঙ্ক, 1 মাস অতিক্রান্ত হয়েছে, 1 মাসের সুদ আমি বের করব। ব্যাখ্যাটা কি হবে? টু ক্লোজ ইন্টারেস্ট এক্সপেন্স, আমি আর লিখলাম না, ব্যাখ্যাটা তোমরা দেখে নিও। আবার মর্টগেজ নিয়েছো তুমি 2.5 লক্ষ টাকা জুলাই মাসের 1 তারিখে, 12% সুদ দিবা এই শর্তে। তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত 1 মাসের অঙ্ক, 1 মাসের সুদ হবে 2,50,000 টাকার উপর 12%, আর 1 মাসে 2,500 টাকা। 2,50,000 গুণ 12% গুণ 1 ভাগ 12, 2,500 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, সুদ বকেয়ার জাবেদা। আর্ন রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন আর্নড। আর্ন দেখলে তোমরা সবাই মনে যেন দুনিয়ার যত বিপদ আপদ সব তোমাদের ঘাড়ে চাপতেছে। আর্ন পড়তে যদি কঠিন লাগে, আর্ন শব্দটাকে যদি তোমরা কঠিন মনে করো, আর্নের পাশে লিখে দাও প্রিপেইড।
আনান মানেই অগ্রিম, আনান মানেই অগ্রিম, অনুপার্জিত মানেই অগ্রিম আয়, অগ্রিম আয়, অগ্রিম আয়। আনানটা দায় কেন? অগ্রিম আয় দায়, সবাই জানো অগ্রিম আয় মানে দায়। আনান রেন্ট, আনান রেভিনিউ, এই কারণে দায় হয়। রেয়া মিলে দেখো আনান কোথায় 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 কোথায়, আনান খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আনান রেন্ট, আনান রেন্ট 35,000 টাকা। রেয়া মিলে আনান রেন্ট আছে 35,000 টাকা। রেয়া মিলে দেখো আর্ন রেন্ট ক্রেডিট পাশে আছে কিন্তু 35,000 টাকা। রেয়ামিলি ক্রেডিট পাশে গেল কেন? স্যার খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স বেরিয়েছে। খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স হয়েছে কেন? নিশ্চয়ই জাবেদা ক্রেডিট হয়েছে। তাহলে জাবেদা কোন একটা জাবেদা করছিলে তুমি? ক্যাশ ডেবিট আনান রেন্ট ক্রেডিট 35,000 টাকা। তুমি কোন একটা জাবেদায় করেছিলে জুলাই মাসের 1 তারিখে বা শুরুর দিকে ক্যাশ ডেবিট আনান রেন্ট ক্রেডিট, ক্যাশ ডেবিট আনান রেন্ট ক্রেডিট, এরকম একটা জাবেদা করেছিল বলেই আনান রেন্টের একটা খতিয়ান হয়েছে। সেই খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স হয়েছে, সেই ব্যালেন্সটা ক্রেডিট পাশে চলে এসছে রেয়া মিলের। এখন আনান রেন্টটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরো তুমি বাড়িওয়ালা, ধরো তুমি বাড়িওয়ালা, এটাকে তুমি মনে করো 30,000। আপাতত তুমি অঙ্কটা প্রশ্নটা ভুলে যাও, আমার কথা যেটা বলি সেটা খেয়াল করো। ধরো তুমি বাড়িওয়ালা, তুমি নিজেকে কিছু সময়ের জন্য বাড়িওয়ালা মনে করো, এবং ভাড়াটিয়া যখন তোমার মাসের শুরুতে উঠে তখন তার কাছ থেকে জুলাই মাসের 1 তারিখে যখন উঠে তখন তাকে বলছো ভাড়া তো 10,000, 3 মাসের 3 10 30,000 টাকা অগ্রিম দিলে আপনি আমার বাড়িতে ঢুকতে পারবেন। আমার বাড়িতে থাকতে হলে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে উঠতে হবে। তো ভাড়াটিয়া নিরুপায়, সে 30,000 টাকা ভাড়া দিয়ে তোমার বাড়িতে তবেই উঠছে। কি জাবেদা করছে? ক্যাশ ডেবিট আনান রেন্ট ক্রেডিট। তুমি যখন ভাড়াটিয়ার কাছ থেকে 3 মাসের ভাড়া অগ্রিম নিছো তখন তুমি জাবেদা করছো ক্যাশ ডেবিট আনান রেন্ট ক্রেডিট। কেন করছো আনান রেন্ট ক্রেডিট? অনুপার্জিত আয়, অগ্রিম আয়। তুমি ভাড়াটিয়ার কাছে নেওয়ার কথা ছিল মাস শেষে, 3 মাস শেষ হইব, 1 মাস শেষ হইব 10,000, আবার দ্বিতীয় মাস শেষ হইব 10,000, আবার তৃতীয় মাস শেষ হইব 10,000, এইভাবে 3 মাসে 10,000 করে 30,000 টাকা পাওয়ার কথা ছিল। আর তুমি প্রতি মাসে আর একেবারে প্রথম মাসে শুরু দিয়ে 3 মাসের ভাড়া অগ্রিম 30,000 টাকা নিয়ে নিছো। এই জন্যই তুমি এখন বাড়িওয়ালা হয়েও ভাড়াটিয়ার নিকট তুমি দায়বদ্ধ হয়ে গেছো। 3 মাস আগে তুমি ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করতে পারবে না, তাকে 3 মাস থাকতে দিতে হবে, যেহেতু 3 মাসের ভাড়া অগ্রিম নিছো। এখন এখন 1 মাস শেষ হবে আর তুমি কি বলবা? 1 মাসের দায় আমার শেষ হয়েছে। দেখো এটা কিন্তু আনান রেন্টকে দায় হিসেবে লিখছে, এটা কিন্তু ক্রেডিট হয়েছে কেন? আয় বলে ক্রেডিট না, কিন্তু এটা দায় বলে ক্রেডিট। এটা কিন্তু আয় বলে ক্রেডিট না, দায় বলে ক্রেডিট। আয় বলে যদি ক্রেডিট হতো তাহলে যাবে যদি ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। যদি আয় হওয়ার কারণে ক্রেডিট হতো তখন যাবে যদি ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। মাস শেষে যদি তুমি 10,000 টাকা ভাড়া নিতে তখন তুমি যাবে করতে ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট, ইনকাম স্টেটমেন্টে সোজা চলে যেত। আবার পরের মাসে এসে তো রেন্ট ডেবিট ক্যাশ ডেবিট রেন্ট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্টে সোজা চলে যেত। কিন্তু এখন তুমি 3 মাসের ভাড়া অগ্রিম নিছো, এটা তোমার রেভিনিউ না, এটা তোমার দায়। এই জন্য আনান রেন্ট রেভিনিউ ক্রেডিট 30,000 টাকা। এখন প্রশ্ন যে স্যার আমি যে 3 মাসের ভাড়া অগ্রিম নিয়েছিলাম, 1 মাস তো হয়ে গেছে, 1 মাস তো পার হয়ে গেছে, তাহলে তুমি তোমার 1 মাসের দায় শেষ হয়ে গেছে, তোমার 1 মাসের দায় শেষ হয়ে গেছে। 1 মাসের দায় শেষ হয়ে কি হবে? আয়ে পরিণত হবে। এবার তোমাকে এখন একটা এমন জাবেদা করতে হবে যাতে করে দায় শেষ হয়ে কিছুটা, যতটুকু দায় শেষ হলো ততটুকু আয় যেন প্রদর্শন করা হয়। তাহলে আমাদের রেয়া মিলে ফিরে আসি। রেয়া মিলে দেওয়া আছে আনান রেন্ট 35,000, আর সমন্বয়ে গিয়ে বলতেছে আনান রেন্ট 15,000 হ্যাজ বিন আর্নড। 35,000 টাকার দায় থেকে 15,000 টাকার দায় শেষ হয়ে গেছে, সেবা দেওয়া হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এখন তোমার এটা আয়ে পরিণত হইল। এবার তোমাকে জাবেদা করতে হবে রেন্ট রেভিনিউ ক্রেডিট। এখন তুমি করতে পারবা, এখন তুমি রেন্ট রেভিনিউ ক্রেডিট করতে পারবা। কত টাকা? যতটুকু আয় হয়ে গেছে। আর 35,000 টাকার দায় থেকে 15,000 টাকার দায় শেষ হয়ে যদি থাকে তাহলে দায়কে শেষ করতে হলে কি করতে হবে? ডেবিট করতে হবে। আর্ন রেন্ট ডেবিট, আর্ন রেন্ট কি করতে হবে? ডেবিট 15,000 টাকা দিয়ে, আর রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে 15,000 টাকা দিয়ে। দেখো তো রেন্ট রেভিনিউ ক্রেডিট হওয়ার কারণে মুনাফাটা সৃষ্টি হলো, আয়টা সৃষ্টি হলে ইনকাম স্টেটমেন্টে চলে যাবে আয়। আর দায় আবার 15,000 টাকা শেষ হওয়ার কারণে এখন ব্যালেন্স শিটের দায় পাশে যাবে 35 থেকে 15 বাদ দিয়ে 20,000। ওয়েল, স্যালারিজ টাকা 3,000, আর অ্যাক্রুড অ্যান্ড আনপেইড, বকেয়া এবং অপরিশোধিত। বেতন বকেয়া আছে কত টাকা? 3,000, এবং এটা অপরিশোধিত। তাহলে বকেয়া বেতনে যাবে দেখি বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া ভাড়া যাবে দেখি ভাড়া ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট, বকেয়া মজুরি যাবে দেখি মজুরি ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট, বকেয়া সমস্ত খরচে যাবে দেখি খরচটা ডেবিট বকেয়া খরচটা ক্রেডিট করতে। তাহলে এখানে যাবে দেবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেবল ক্রেডিট। আমি আর এই জাবেদা করলাম না, আমি এই জাবেদাটা আর করলাম না। আশা করি তোমরা 2002 সালে যেটা যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল তার প্রশ্নটা তোমরা সলভ করতে পারছো বলে আমি বুঝে নিলাম। এবার আমরা চলে যাব
পরের অঙ্কে, অর্থাৎ 2003 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা করব, এবার করার চেষ্টা করব। এবার আমরা শুরু করব 2003 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্সের প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। এটা আমরা মুছে দিই, বোর্ডটা ফ্রি করে দিই, আগে বোর্ডটা আমরা ফ্রি করে দিচ্ছি। Ready? The following is the adjusted and unadjusted trial balance of আহমেদ কোম্পানি as on ডিসেম্বর 31, 2004। 2004 সালের 31 ডিসেম্বর তারিখে আহমেদ কোম্পানির সমন্বিত এবং অসমন্বিত রেয়ামিলগুলো এখানে দেওয়া আছে। দেখো দুইটা ট্রায়াল ব্যালেন্স পাশাপাশি আছে, একটা কি আনঅ্যাডজাস্টেড, তারপরে আবার অ্যাডজাস্টেড, আনঅ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড, দুইটাই ট্রায়াল ব্যালেন্স। একটা হচ্ছে সমন্বয় করার পূর্বে, একটা হচ্ছে সমন্বয় করার পরে। তাহলে আমি যদি বলি মাঝখানে কে আছে, সমন্বয় করার পূর্বের একটা রেয়ামিল, সমন্বয় করার পরের একটা রেয়ামিল, মাঝখানে কে আছে, মাঝখানে সমন্বয় আছে, ওগুলি আমরা পিক করব। আবার একটু আগে আমরা যে অঙ্কটা সলভ করছি সেখানে কি ছিল, রেয়ামিল দেয়া ছিল আর কতগুলো সমন্বয়ের দফা দেওয়া ছিল, আমরা সমন্বয় জাবেদা করছি। একটু আগের যে অঙ্কটা আমরা সলভ করলাম 2002 সালের কোশ্চেন যেটা ছিল, রেয়ামিল দেওয়া ছিল, সমন্বয় দেওয়া ছিল, আমরা সমন্বয় জাবেদা করেছিলাম। আর এই অঙ্কের ডাইমেনশনটা কিরকম, দুইটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, একটা সমন্বিত আরেকটা হচ্ছে অসমন্বিত, একটা সমন্বয় করার পূর্বে, একটা সমন্বয় করার পরে। তোমরা জানো ওয়ার্কশিট, একটা 10 কলাম ওয়ার্কশিটকে কল্পনা করো তো, প্রথমে দেওয়া থাকে রেয়ামিল 2টা কলাম ডেবিট ক্রেডিট, তারপরে সমন্বয় 2টা কলাম ডেবিট ক্রেডিট 4টা গেল, তারপরে সমন্বিত রেয়ামিল 2টা কলাম ডেবিট ক্রেডিট 6টা গেল, তারপরে ইনকাম স্টেটমেন্টের 2টা কলাম, তারপরে ব্যালেন্স শিট। তুমি প্রথম 3টা কলাম কি চিন্তা করো তো, ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, তারপরে সমন্বয় ডেবিট ক্রেডিট, তারপরে সমন্বিত রেয়ামিল। এটাই তো হচ্ছে গিয়ে সমন্বয় করার পূর্বের রেয়ামিল, সমন্বয় করার পরের রেয়ামিল। ওয়ার্কশিটে যে প্রথম 3টা কলাম পাই আমরা, রেয়ামিল, সমন্বয় এবং সমন্বিত রেয়ামিল, এই যে রেয়ামিল আর সমন্বিত রেয়ামিল এই দুইটার মাঝখানে তো সমন্বয়টা বসে আছে। তাহলে আমার সামনে যে প্রশ্নটা দেওয়া আছে এটা আসলে ওয়ার্কশিট থেকে তোলা একটা অঙ্ক তুমি মনে করতে পারো, যেখানে রেয়ামিলটা দেওয়া আছে আর সমন্বিত রেয়ামিল দেওয়া আছে, মাঝখানে সমন্বয়টা দেওয়া নেই, আমরা সেটা পিক করব। খুব সহজ অঙ্ক, এখানে বোঝার কিছু নেই। আমরা যে একটু আগে অঙ্কটা সলভ করলাম সেখানে আমাদের বোঝার বিষয় আছে, হিসাব কলটা কত দিনের, কতটুকু এক্সপায়ার্ড হলো, কতটুকু আনএক্সপায়ার্ড হলো, মাসে মাসে অবচয় হলে কতটুকু, ইন্টারেস্ট ক্যালকুলেশন কীভাবে করতে হবে, ওখানে অনেক কাজ ছিল, বোঝার ছিল। এটা কিন্তু বোঝার বিষয় নেই, এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, এটা বোঝার বিষয় নেই, এটা টেকনিক্যাল বিষয়। এবং এই ধরনের অঙ্ক যখন তোমরা করবা, এই 2003 সালের অঙ্কটা যখন করবা, অর্থাৎ দুইটা রেয়ামিল যখন দেওয়া থাকবে, মাঝখান থেকে সমন্বয় যখন বের করবো, তখন তুমি মনে রাখবা ধারাবাহিকভাবে আগাইতে হবে তোমাকে। একেবারে প্রথম যে দফাটা আছে ক্যাশ থেকে শুরু করবে, একটা একটা করে ধারাবাহিকভাবে ধরবা আর তুমি এগিয়ে যাবা। তুমি যদি খোঁজো এই যে এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ওখানে, ইন্টারেস্ট পেবল ওখানে, হবে না। ডেপ্রিসিয়েশন এখানে, ওই যে ওখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হবে না। তুমি যদি খুঁজো যে স্যালারিজ এখানে, ওখানে স্যালারিজ পেবল, হবে না। এখানে সার্ভিস রেভিনিউ, ওখানে অ্যাকাউন্ট রিসিভেবল, হবে না। যেভাবে করতে হবে সেটা জায়গায় ধারাবাহিকভাবে একটা একটা করে ধরবা, ধারাবাহিকভাবে একটা একটা করে ধরবা, দেখবে যে অটোমেটিক জাবেদা মিলে যাবে। তাহলে আমরা শুরু করলাম। ক্যাশ 20,000, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স 20,000, রেয়ামিলও 20,000, সমন্বিত রেয়ামিলও 20,000, তার মানে কি নগদের কোনো সমন্বয় হয় নাই, বাদ। অ্যাকাউন্ট রিসিভেবল 4,000 হয়ে গেছে 6,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে ছিল 4,000, ওখানে গিয়ে হয়ে গেছে ডেবিট পাশে 6,000, তাহলে নিশ্চয়ই আরও 2,000 টাকা ডেবিট হয়েছে, নিশ্চয়ই আরও 2,000 টাকা ডেবিট হয়েছে, নিশ্চয়ই আরও 2,000 টাকা ডেবিট হয়েছে। তাহলে আমরা পাইলাম একটা সমন্বয়। 1 নম্বর ধরো, 1 নম্বর কি পাইলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, COUNTS, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট পাইলাম 2,000 টাকা। আমি কিভাবে পাইলাম এটা, স্যার রেয়ামিলে দেওয়া আছে 4,000 আর সমন্বিত রেয়ামিলে দেওয়া আছে 6,000, তাহলে নিশ্চয়ই আরও সমন্বয় হয়েছে 2,000 টাকা। কীভাবে ডেবিট কীভাবে বুঝলেন, এখানে ডেবিটে 4,000, ওখানে ডেবিটে 6,000, নিশ্চয়ই আরও ডেবিট হয়েছে 2,000, এই কারণে ডেবিটের রেয়ামিলের 2,000, সমন্বয়ের 2,000 মিলেই সমন্বিত রেয়ামিলে 6,000 হয়েছে। তাহলে একটা জাবেদার একটা পক্ষকে আমরা পেলাম অ্যাকাউন্ট রিসিভেবল 2,000, ডেবিটটা পেলাম। তাহলে ক্রেডিটটা লেখার মধ্যে একটু জায়গা রেখে আমি এখানে ক্লোজ করে দিব। টেকনিকটা খেয়াল করো, প্রথমে ক্যাশে কোনো সমন্বয় হয় না, রেয়ামিলও যা, সমন্বিত রেয়ামিলও তা, 1 পয়সা ডেবিট ক্রেডিট হয় না, বাড়ে নাই, কাজে ক্যাশ বাদ। তারপর 2 নম্বর আসছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে ছিল তোমার রেয়ামিলে 4,000 আর সমন্বিত রেয়ামিলে 6,000, তাহলে মাঝখানে সমন্বয় হয়েছে 2,000, পাইলাম আমরা সমন্বয়। পার্থক্য যেখানে আছে ওখানে আমি টাচ করবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে 2,000, এখন কিছু একটা তো ক্রেডিট হয়েছে, কি ক্রেডিট হয়েছে আমরা এখনো জানি না, তাই জায়গাটা স্পেসটা ফাঁকা রাখলাম। তারপরে 2 নম্বর জাবেদা আমরা চলে যাব।
এরপর খেয়াল করে রিসিভেবল গেল, তারপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স। ধারাবাহিকভাবে একটার পর একটা হিসাবের দফা আসবে, ধারাবাহিকভাবে একটার পর একটা হিসাবের দফা আসবে, মাঝখানে তুমি কিন্তু একটা ছেড়ে আরেকটা যাবা না। রিসিভেবল পাইছি, এবার প্রিপেড ইন্স্যুরেন্স দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স রেয়া মিলে আছে 4,500, ওখানে আছে গিয়ে 2,000, তাহলে বাড়ছে না কমছে? কমছে। রেয়া মিলে ছিল ডেবিট পাশে 4,500, ওখানে ডেবিট পাশে 2,000, তাহলে বাকি 2,500 গেছে কই? নিশ্চয়ই নিশ্চয়ই প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়ে গেছে 2,500। আমি হলফ করে বলতে পারি প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়েছে 2,500। কীভাবে বললেন স্যার? ডেবিটে 4,500, নিশ্চয়ই ক্রেডিটে 2,500 হয়েছে বলে ডেবিটে 4,500 থেকে ক্রেডিটে 2,500 বাদ দেওয়ার পর ডেবিটে গিয়ে 2,000 টিকছে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স কি হয়েছে এখানে? ডেবিট হয়েছে সমন্বয় না ক্রেডিট হয়েছে? সমন্বয়ে ক্রেডিট হয়েছে। রেয়া মিলে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 4,500, সমন্বিত রেয়া মিলে প্রিপেড ইন্স্যুরেন্স আছে তোমার 2,000, তাহলে মাঝে 2,500 গেলে কই? ক্রেডিট হয়ে গেছে। তাহলে আমরা পরে আরেকটা জায়গাতে পেলাম প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, কিছু একটা ডেবিট হয়েছে। কি ডেবিট হয়েছে আমি জানি না, কি ডেবিট হয়েছে আমি জানি না, কিছু একটা ডেবিট হয়েছে, কিন্তু কি ডেবিট হয়েছে আমি জানি না, কিছু একটা ডেবিট হয়েছে, কি ডেবিট হয়েছে আমি জানি না, যখন পাবো তখন ধরবো। আর প্রিপেড ইন্স্যুরেন্স এই যাবে ক্রেডিট হয়েছে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়েছে 2,500 টাকা, এটা আমরা পাইলাম, আপাতত লেখলাম ক্লোজ। যখন প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে সম্পর্কে যদি কোনো একটা কিছু পেয়ে যাবে যে টাকার আমরা মিলবে 2,500, তখন আমরা এখানে বসাই দেবো। তারপরেরটা যাও সাপ্লাইজ, দেখো রেয়া মিলে আছে 4,000, ওখানে হয়েছে 3,000, রেয়া মিলে সাপ্লাইজ দেওয়া আছে 4,000, আর ওখানে সমন্বিত রেয়া মিলে দেওয়া আছে 1,000, তাহলে বাকি 3,000 সাপ্লাইজ গেছে কমে গেছে, কমে গেছে মানে কি? বিপরীত হয়ে গেছে। রেয়া মিলে সাপ্লাইজ আছে ডেবিট, তাহলে এটা কমে কখন? ক্রেডিট হলে, তাহলে সাপ্লাইজ পেলাম ক্রেডিট 3,000। সাপ্লাইজের সাথে এখানে কোনো কিছু মিলে না, সাপ্লাইজ ক্রেডিট হয়ে গেছে 3,000, সাপ্লাইজ ক্রেডিট হয়ে গেছে 3,000, ডেবিট কিছু একটা হয়েছে, সাপ্লাইজ কিছু একটা ডেবিট হয়েছে, সেটা যখন আমরা পাবো তখন তার পাশে লিখবো। তারপরে ইকুইপমেন্ট 30,000 সমন্বয় হয় নাই, কিচ্ছু হয় নাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল না রেয়া মিলে 1 টাকাও, সমন্বিত রেয়া মিলে 1,500 টাকা ক্রেডিট পাশে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রেয়া মিলে 1 টাকাও নাই, ক্রেডিট ডেবিট 1 টাকাও নাই, কিন্তু সমন্বিত রেয়া মিলে অর্থাৎ সমন্বয় করার পরে রেয়া মিলে আসছে তোমার 1,500 টাকা, তাহলে নিশ্চয়ই সমন্বয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হয়েছে। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর সাথে মিলে, কারোর সাথে মিলে না, তাহলে আলাদা আরেকটা যাবে। তা নিশ্চয়ই কিছু একটা ডেবিট হয়েছে। আর এখন আমরা ক্রেডিটের গল্পটা পেলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট পাইলাম কত? 1,500 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট পেলাম 1,500 টাকা। ডেবিটে নিশ্চয়ই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে, দেখা যাক যখন পাই তখন ধরবো। অ্যাকুমুলেটেডের পরের অ্যাকাউন্টসটা কি আছে? নোটস পেবল 20,000, 1 টাকা বাড়ে না, 1 টাকা কমে নাই, কোনো সমন্বয় হয় নাই, বাদ নোটস পেবল। তারপর আছে স্যালারিজ পেবল, নোটস পেবল পরে অ্যাকাউন্টস পেবল 6,000 কিচ্ছু হয় নাই। স্যালারিজ পেবল দেখো রেয়া মিলে 1 টাকাও নাই, সমন্বিত রেয়া মিলে 2,000, স্যালারিজ পেবল রেয়া মিলে 1 টাকাও নাই, সমন্বিত রেয়া মিলে 2,000, স্যালারিজ পেবল ক্রেডিট পাশে বসা আছে সমন্বিত রেয়া মিলে, তাহলে নিশ্চয়ই স্যালারিজ পেবল ক্রেডিট হয়েছে কোথাও, নিশ্চয়ই স্যালারিজ পেবল ক্রেডিট হয়েছে কোথাও। কিছু একটা ডেবিট হয়েছে আমরা জানি না, যখন জানবো তখন লিখবো। স্যালারিজ পেবল ক্রেডিট পেলাম কত? 1,500 টাকা। আচ্ছা, এরপর দেখি ইন্টারেস্ট পেবল 1 টাকা রেয়া মিলে নাই, কিন্তু সমন্বিত রেয়া মিলে আছে 1,000 ক্রেডিট, সমন্বিত রেয়া মিলে ক্রেডিট 1,000 টাকা গেল কিভাবে? নিশ্চয়ই সমন্বয় ইন্টারেস্ট নিশ্চয়ই সমন্বয় ইন্টারেস্ট পেবল ক্রেডিট হয়েছে 1,000 টাকা। আমি যদি পরের জাবেদাটা এখানে লিখি, 6 নম্বর জাবেদায় ডেবিটে কিছু একটা হয়েছে, কি হয়েছে আমি জানি না, পরে খুঁজবো। ইন্টারেস্ট পেবলটা আগে পেলাম, লিখে ফেলি। ইন্টারেস্ট পেবল ক্রেডিট পেলাম 1,000 টাকা, ক্লোজ। ইন্টারেস্ট পেবল গেল। এরপর দেখো আনআর্নড রেন্ট রেভিনিউ, কত বড় অঙ্ক রে বাবা। আনআর্নড রেন্ট রেভিনিউ এবার খেয়াল করো, রেয়া মিলে আছে 4,500, সমন্বিত রেয়া মিলে আছে 3,000, আনআর্নড রেন্ট রেভিনিউ সমন্বয় রেয়া মিলে আছে ক্রেডিট পাশে 4,500, আর সমন্বিত রেয়া মিলে আছে ক্রেডিট পাশে 3,000, 1,500 গেল কই? পার্থক্য আছে, তাহলে এখানে একটা সমন্বয় হয়েছে। কি সমন্বয় হয়েছে স্যার? ক্রেডিট পাশে ছিল 4,500, এখানে ক্রেডিটে টিকছে 1,000, তাহলে বাকি 1,500 টাকা নিশ্চয়ই ডেবিট হয়েছে, কারণ ক্রেডিটের 4,500 থেকে ডেবিটের 1,500 বাদ দিলে ক্রেডিটের 3,000 টিকে, তাহলে আনআর্নড রেন্ট রেভিনিউ নিশ্চয়ই ডেবিট হয়েছে, 1,500 টাকা। আনআর্নড রেন্ট রেভিনিউ নিশ্চয়ই ডেবিট হয়েছে 1,500 টাকা। দেখো এখানে 1,500 টাকা কিন্তু কিছু আছে, কিন্তু এখানে টাকার মান মিলে কি বানানোর সাথে নিশ্চয়ই অ্যাকুমুলেটেড মিল নাই, তাহলে 7 নম্বরে
আনআর্নড রেন্ট রেভিনিউ নিশ্চয়ই ডেবিট হয়েছে, আনআর্নড রেভিনিউ নিশ্চয়ই ডেবিট হয়েছে 1500 টাকা, 1500 টাকা না, 4500 টাকা, 3000, 1500 টাকা। এরপর দেখো ক্যাপিটাল 34,000, 34,000 কোনো সমন্বয় হয় নাই, বাড়ে অনেক কমে নাই। ড্রয়িং 2000, 2000 ডেবিটে বাড়ে অনেক কমে নাই, কোনো সমন্বয় হয় নাই। রেন্ট রেভিনিউ দেখো রেয়া মিলে ডেবিট ক্রেডিট 1 টাকাও নাই, কিন্তু সমন্বিত রেয়া মিলে 1500 টাকা আছে। এবার তোমরা আমাকে বলো সমন্বিত রেয়া মিলে 1500 টাকা গেল কই থেকে? নিশ্চয়ই সমন্বয়ে 1500 টাকা কিছু হয়েছে। কি হয়েছে? নিশ্চয়ই ক্রেডিট হয়েছে, কারণ রেয়া মিলে ডেবিট আর ক্রেডিটে 1 টাকাও নাই। নিশ্চয়ই সমন্বয়ের ক্রেডিটে 1500 টাকা হয়েছিল রেন্ট রেভিনিউ বলেই সমন্বিত রেয়া মিলে 1500 টাকা গেছে। তাহলে রেয়া মিলের ডেবিট পাশে 1 টাকা না থাকার কারণে এখন আমাকে জাবেদা করতে হবে রেন্ট রেভিনিউ ডেবিট 1500 টাকা, রেন্ট রেভিনিউ ডেবিট 1500 টাকা, রেন্ট রেভিনিউ ডেবিট 1500 টাকা। ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হবে, সরি। রেয়া মিলের ডেবিট ক্রেডিটে 1 টাকাও দেওয়া নাই, কিন্তু সমন্বিত রেয়া মিলে 1500 টাকা দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই সমন্বয়ে 1500 টাকা ক্রেডিট হয়েছে, রেন্ট রেভিনিউ ক্রেডিট হয়েছে 1500 টাকা, রেন্ট রেভিনিউ ক্রেডিট হয়েছে 1500 টাকা। একটা জিনিস খেয়াল করো, 1500 টাকা এখানে একটা হিসাব আছে, 1500 টাকা এখানে একটা হিসাব আছে, 1500 টাকা এখানে একটা হিসাব আছে। আমার দরকার ক্রেডিট পাশে 1500 টাকা। এই যে ক্রেডিট পাশে 1500, এটা হবে না। রেন্ট রেভিনিউ আনআর্নড রেন্ট রেভিনিউর সাথে রেন্ট রেভিনিউ মিলে না? মিলে। এই যে একটা জাবেদা কমপ্লিট হলো, রেন্ট রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে 1500 টাকা। দেখছো কিভাবে মিলে গেল, একটা জাবেদা কমপ্লিট আমরা পেয়ে গেলাম এই মাত্র। তারপর স্যালারিজ এক্সপেন্স দেখো রেয়া মিলে 1 টাকাও নাই, কিন্তু অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সে 2000 টাকা আছে। তাহলে নিশ্চয়ই সমন্বয়ে স্যালারিজ এক্সপেন্স ডেবিট হচ্ছে 2000 টাকা। স্যালারিজের একটা কিছু একটা লিখেছিলাম, আবার স্যালারিজ এক্সপেন্স 2000 টাকা, ওখানে স্যালারিজ পেবল 1500 টাকা কেন? স্যালারিজ পেবলের টাকাটাকে আমি ভুল লিখছিলাম, সরি, এটা 2000 টাকা। এবার খেয়াল করো, স্যালারিজ এক্সপেন্স ডেবিট পাশে রেয়া মিলে 1 টাকাও নাই, কিন্তু সমন্বিত রেয়া মিলে 2000 টাকা আছে ডেবিট পাশে। তাহলে নিশ্চয়ই সমন্বয়ে 2000 টাকার স্যালারিজ এক্সপেন্স ডেবিট হয়েছিল। এবার দেখো তো স্যালারিজ এক্সপেন্স ডেবিট যদি আমি এখানে দেই, ডেবিট যদি এখানে আমি 2000 টাকা দিই, তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 2000, স্যালারিজ পেবল ক্রেডিট 2000 মিলেন একটা সমন্বয়, আরেকটা সমন্বয় জাবেদা আমরা পেয়ে গেলাম, দুইটা সমন্বয় জাবেদা পেয়ে গেলাম। আমি কি করতেছি, ধারাবাহিকভাবে একটা করে একটা ধরে গেছি, না মিললে আমি অন্য জায়গায় চলে গেছি, যার সাথে মিলতেছে তার পাশে বসাই দিতেছি, টাকার অ্যামাউন্ট যদি মিলে আর হিসাব যদি প্রাসঙ্গিক হয় সমন্বয় জাবেদা কিন্তু হয়ে গেল। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস দেখো রেয়া মিলে 1 টাকাও নয়, সমন্বিত রেয়া মিলে 1500 টাকা। তাহলে নিশ্চয়ই সমন্বয়ে 1500 টাকা ডেবিট হয়েছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে। ডেপ্রিসিয়েশনের একটা কি জন্য আমরা কোথায় লিখেছিলাম, যে দেখি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1500 টাকা, এখন আবার আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পেয়ে গেলাম 1500 টাকা, মিলে না? হ্যাঁ, এইভাবেই এই জাবেদাগুলো করতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট তোমার 1500 টাকা। দেখো আরেকটা জাবেদা কমপ্লিট হয়ে গেল। যদি তুমি একবারে ধরতা দুইটাকে খুঁজবা তাহলে তুমি ভুল করে ফেলতা। সার্ভিস রেভিনিউ দেখো রেয়া মিলে ডেবিট ক্রেডিটে কোথাও কিছু নেই, সমন্বয় জাবেদা ক্রেডিট পাশে 2000 আছে। সমন্বিত রেয়া মিলে ক্রেডিট পাশে 2000 আছে মানে কি নিশ্চয়ই সমন্বয়ে 2000 টাকা সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছিল। সার্ভিস রেভিনিউর সাথে কার সম্পর্ক আছে? অ্যাকাউন্টস রিসিভেবলের সম্পর্ক আছে। দেখো অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সার্ভিস রেভিনিউর মিল আছে, তাই না? সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার অ্যামাউন্টে মিলছে আর হিসাবটাও প্রাসঙ্গিক, বাস এখানে আরেকটা সমন্বয় জাবেদা হয়ে গেল। টেকনিকটা খেয়াল করছো, প্রথমে যখন আমরা পাইনি ফাঁকা রেখে চলে গেছি, প্রথমে পাইনি ফাঁকা রেখে চলে গেছে, পাইনি ফাঁকা রেখে চলে গেছে, এরপর থেকে কিন্তু শেষে থেকে এসে দেখো মিলা শুরু হচ্ছে। আমরা দেখবো হিসাবের নামটা দুইটা প্রাসঙ্গিক কিনা, টাকার পরিমাণটা মিলে কিনা, তাহলে কিন্তু আমরা লিখে ফেলতেছি। সাপ্লাইস এক্সপেন্স দেখো রেয়া মিলে 1 টাকা নেই, কিন্তু সমন্বয়ে তোমার 3000 টাকা আছে, তাহলে নিশ্চয়ই সমন্বিত রেয়া মিলে 3000 টাকা আছে, কিন্তু সাপ্লাইস রেয়া মিলে 1 টাকাও নেই। তাহলে মাঝের যে সমন্বয় যাবে হয়েছে সেখানে নিশ্চয়ই সাপ্লাইস ডেবিট হয়েছে তোমার 3000 টাকা, সাপ্লাইস ডেবিট হয়েছে 3000 টাকা। সাপ্লাইস সংক্রান্ত কি জন্য লিখেছিলাম, এই যে দেখো সাপ্লাইস ক্রেডিট, আবার এখানে আমরা পাই গেলাম সাপ্লাইস ডেবিট 3000, হিসাবটাও মিলে সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স এখানে ডেবিট হয়ে গেল 3000 টাকা, আর সাপ্লাইস আগে ক্রেডিট ছিল 3000 টাকা, আরেকটা জাবেদা হয়ে গেল। মনে রাখবো আমরা কিন্তু এখানে কোনো নাম নিজে থেকে দেবো না, রেয়া মিলে যে নামগুলো পাবো হুবহু ওগুলাই লিখবো। তারপর দেখো ইন্টারেস্ট এক্সপেন্স রেয়া মিলে 1 টাকা দেওয়া নেই, কিন্তু সমন্বিত রেয়া মিলে 1000 টাকা ডেবিট পাশে দেওয়া আছে, তারপর নিশ্চয় সমন্বয়ে 1000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হয়েছে। ইন্টারেস্ট এক্সপেন্সের ওই যে দেখো ইন্টারেস্ট পেবল ক্রেডিট আছে 1000 টাকা, আবার আমরা ডেবিট পেয়ে গেলাম 1000 টাকা, তাহলে জাবেদা আরেকটা হয়ে গেল ইন্টারেস্ট
এক্সপেন্স ডেবিট পেয়ে গেলাম 1000 টাকা, আর পেয়েবল তো আগেই পেয়েছিলাম, দেখো আরেকটা জাবেদা হয়ে গেছে। এখন বাকি আছে প্রিপেডের গল্পটা, দেখি প্রিপেড কো পেয়ে যাবো নিশ্চয়। ওই যে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স, রেয়া মিলে 1 টাকাও নাই, কিন্তু সমন্বিত রেয়া মিলে 2500 টাকা। তাহলে 2500 টাকা সমন্বিত রেয়া মিলে গেল কিভাবে? নিশ্চয়ই রেয়া মিলের পরে যে সমন্বয় জাবেদা হয়েছে ওখানে নিশ্চয়ই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে 2500 টাকা। এই যে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 2500 পাইলাম, আর আগে আমরা প্রিপারেশন ক্রেডিট পেয়েছি 2500 টাকা, মিলে গেছে। দেখো একটা আনকমপ্লিট নেই, আমাদের দফাও সব শেষ। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি পাশাপাশি দুইটা রেয়া মিল থাকে তোমাকে মেনে নিতে হবে এই দুইটা রেয়া মিলের মাঝখানে সমন্বয় জাবেদা আছে, দুইটা রেয়া মিলের মাঝখানে সমন্বয় জাবেদা আছে। তুমি একটা ওয়ার্কশিটের চিত্র মাথায় আনবা, এই অঙ্কটা যদি যারা বুঝে নেয় তারা একটা ওয়ার্কশিটের অঙ্ক করে আসবা, তাহলে বুঝবা যে রেয়া মিল, তারপরে হয় সমন্বয়, তারপরে হয় সমন্বিত রেয়া মিল। আমার মাঝখান থেকে সমন্বয়টা তুললাম, শুধু দুই পাশে রেয়া মিল আর সমন্বিত রেয়া মিল দেওয়া আছে, মাঝখানে সমন্বয়টা আমরা পিক করলাম। টেকনিকটা কি? প্রথম থেকে একটা একটা করে ধরবা, ক্যাশ দুনো পাশ মিল আছে, সমন্বয় হয়নি, এটা বাদ। অ্যাকাউন্ট রিসিভেবল পার্থক্য আছে, তাহলে যেখানে পার্থক্য আছে সেখানে সমন্বয় হয়েছে। কি পার্থক্য? ডেবিটে 4000, ওখানে ডেবিটে 6000, তাহলে নিশ্চয়ই আরও ডেবিট হচ্ছে 2000, নিশ্চয়ই আরও ডেবিট হচ্ছে 2000, রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2000। এইভাবে একটা একটা করে করতে থাকবো, দেখবো যে অটোমেটিক মিলে যাবে। এইভাবে আমরা সমন্বয় জাবেদাগুলো করার চেষ্টা করবো। আমরা সমন্বয় জাবেদার উপর এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা তোমরা আশা করি দেখবা, তারপরে এই ক্লাসটা দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা মনোযোগ দিবা, বোঝার চেষ্টা করবা, বাসায় স্টাডি করবা। আর তোমরা এখন ম্যাচিউরড এনাফ, তোমাদেরকে আসলে কিছু বলার নেই, তোমরা নিজেরাই বুঝে কীভাবে পড়াশোনা করতে হবে। এই লকডাউনটাকে তোমরা নিজেদের জন্য একটা সুযোগ ভাববা, নিজেকে এনরিচ করা, নিজেকে আরও ডেভেলপ করা, নিজের যা কিছু ঘাটতি আছে, দুর্বলতা আছে, দুর্বলতাগুলোকে দূর করে একটা সুযোগ হিসেবে এটা নেবা। অ্যাকাউন্টিং, ফিনান্স এগুলো হয়তো প্রবলেম, অঙ্ক না টিচারের হেল্প ছাড়া পারা যায় না, কিন্তু তোমার ম্যানেজমেন্ট আছে, তোমার মার্কেটিং আছে, তোমার ইতিহাস আছে, ওগুলো তো তুমি নিজে নিজে পড়ে ফেলতে পারো। ওখানেও বোঝার বিষয় আছে, অবশ্যই বোঝার বিষয় আছে, কিন্তু টিচার ছাড়াও তুমি মুখস্থ পড়লেও তুমি অনেকটা আগায় থাকবা। কাজেই আশা করি তোমরা ভালো ভালো থাকবে, এবং আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ।